চলো আজকের এই সমরেশ মজুমদারের সাতকাহনের 18তম পর্বটি শুরু করা যাক। অমরনাথ অমরনাথ শুয়ে আছেন তার খাটে, যে খাটটা কখনোই তার নিজস্ব ছিল না। বিয়ের পর অঞ্জলি ওই খাট নিয়ে এসেছিল। দীপা কিংবা তার ছেলেদের অনেক বাল্য স্মৃতি রয়েছে ওই খাটকে ঘিরে। খাটের ওপাশে বসে অঞ্জলি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছে। জ্ঞান ফেরা মাত্র সে তীব্র চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে অমরনাথের বুকে। চা বাগানের অন্যান্য বাবুদের স্ত্রীরা তাকে সামলাতে চেষ্টা করছে প্রাণপণে। একজন ছুটে এসে জড়িয়ে ধরলেন মনোরমাকে। নিজেকে তিনি কোনো মতে বহন করে এনেছিলেন এই ঘরে। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তাকে সেবা করতে ব্যস্ত হয়ে পড়ল কয়েকজন। দূরের দরজায় দীপা দাঁড়িয়ে রইল পাথরের মতো। তার সঙ্গে হাজার হাজার টাকা এবং একটি ব্যাংক ড্রাফট। অমরনাথকে খুব শান্ত দেখাচ্ছিল, যেন প্রশান্ত মনে ঘুমাচ্ছেন। তার পরনে এখনও লুঙ্গি আর গেঞ্জি, সেন্দুটিও ধোপদ্রুন্ত। ডাক্তারবাবু এগিয়ে এলেন দীপার কাছে। হবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। প্রচণ্ড লড়াই করেছিলেন, চেষ্টা করলাম। দীপার শরীর এখন চৈত্রের আকাশ। একটা গরম হাওয়া হালকা যেন পাক খাচ্ছে শরীরময়। কথা বলতে গিয়ে আবিষ্কার করলো জিভ নড়ছে না। আর সেই সময় অঞ্জলির জ্ঞান ফিরে এলো। স্বামীর বুকের দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতেই তার নজর পড়ল দীপার দিকে। সঙ্গে সঙ্গে গলার স্বর পাল্টে গেল তার। হিমশীতল গলায় যদি উপহাস মেশে, তাহলে এমনভাবে শব্দ উচ্চারণ করা যায়। অঞ্জলি বলল, এসো, অত দূর কেন? এসে দেখো, যাকে এতকাল বাবা বলতে, যিনি তোমার সর্বনাশ করেছিলেন বলেছিলে, তিনি কি সুন্দর ঘুমিয়ে আছেন। কাছে এসো। নাড়া খেল দীপা। ঘরে যারা ভিড় করেছিল গম্ভীর মুখে, তারা এবার পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। অঞ্জলি টলতে টলতে খাট থেকে নামলো। ওকে আটকাবার চেষ্টা কেউ করলো না। তার আঁচল মাটিতে লুটোচ্ছিল। কয়েক পা এগিয়ে এসে চিৎকারে অঞ্জলি বলে উঠল, জন্মামাত্র মাকে খেয়েছিস, বিয়ে মাত্র স্বামীকে খেয়েছিস, তবুও তোর নোলা ভরল না। ওকে খেয়ে শেষ না করলে তোর কিছুতেই পেট ভরছিল না, তাই না? হঠাৎ তার স্বরে চিৎকার করে উঠলেন মনোরমা, বৌমা! না, এমন কথা বলো না, বলো না, পাপ হবে, পাপ হবে। পাপ? পাপ হবে? ফুঁসে উঠল অঞ্জলি। কিসের পাপ? আর পাপ হলে কে ভয় পাচ্ছে? আমার আর কি রইল? কি হবে পাপে? এতদিন মানুষটা ভালো ছিল, খেতে ঘুমাতো, তবু তো ছিল। যেই ইনি এলেন কলকাতা থেকে, দাঁতে দাঁত লেগে অঞ্জলির তার শরীর টলতে লাগলো। দুজন মহিলা দুপাশ থেকে ধরে মেঝেতেই শুইয়ে দিল তাকে। সবাই খুব অপ্রস্তুত। পাথরের মতো দাঁড়িয়েছিল দীপা। এখন তার চৈতন্য পরিষ্কার। কথাগুলো গরম লোহার মতো তাকে এফর ওফর করে দিয়ে গেল আচমকা। সে নড়তে পারছিল না। ডাক্তারবাবু পাশে দাঁড়িয়েছিল। এবার তিনি দীপার কাঁধে হাত রাখলেন, আপসেট হয়ে না। এই সময় অনেক মানুষ নার্ভ হারিয়ে ফেলে, সেন্স কাজ করে না। উনি কী বলছেন তা নিজেই জানেন না। দীপা দেখল মনোরমাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো অমরনাথের কাছে। ছেলের মাথার পাশে ধাপ করে বসে পড়লেন তিনি। ওর খুব ইচ্ছে করছিল অমরনাথের কাছে যায়, কিন্তু সেই সঙ্গে ভয় হচ্ছিল জ্ঞান ফিরে আসা মাত্র অঞ্জলি যদি আবার চিৎকার শুরু করে, ওই খারাপ কথাগুলো যদি আবার শুনতে হয়। ডাক্তারবাবু ওর পিঠে হাত দিয়ে তখনও দাঁড়িয়েছিলেন। দীপার সমস্ত শরীর কেঁপে উঠল। সে হঠাৎ জড়িয়ে ধরল ডাক্তারবাবুকে এবং সেই সঙ্গে কান্না ছিটকে উঠল। এতক্ষণে চাপা যন্ত্রণা, শোক এবং আহত হওয়ার অনুভূতি মিলেমিশে একাকার। এই কান্না অমরনাথের জন্য যতটা নিজের জন্য তার চেয়ে কিছু কম নয়। ডাক্তারবাবু মাথায় হাত বোলাচ্ছিলেন, বি স্টাডি। তুমি আর 5টা মেয়ের মতো নও, তোমার নার্ভ খুব শক্ত, আমি জানি, বি স্টাডি। কান্নার বেগ সামান্য কমলে দীপার অনুভবে একটা পুরুষালী গন্ধ ছড়ালো। এই গন্ধ অমরনাথে জড়িয়ে ধরলে সে অনুভব করত।
পলকেই নিজেকে ছাড়িয়ে নিয়ে সে ছুটে গেল অমরনাথের কাছে। মৃত মানুষের হাত ধরে টেনে নিয়ে নিজের মুখে রাখলো। আর এখানে আর তখনই খাটের এক কোণে দাঁড়ানো বড় ভাই বলে উঠল, এই দিদি, তুই বাবাকে ছুবি না। কেউ একজন প্রতিবাদ করলো, এই তুই কি যাতা বলছিস? ঠিক বলছি, দিদির জন্য বাবা মারা গিয়েছে। দীপার কানে কথাগুলো ঢুকছিল, দাঁতে দাঁত চেপে বসেছিল সে, যেন অমরনাথের স্পর্শের আড়ালে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই হাত কতবার তাকে ছুঁয়ে গিয়েছে, এখনও উত্তাপ চলে যায়নি চামড়ার। মানুষ মরে গেলেও সম্পর্ক মরে যায়। ডাক্তারবাবু কানে এলো, শ্যামল, আর দেরি করে কোনো লাভ নেই। শ্যামলদা বলল, নিয়ে গেলেই হয় সাহেব, আসবেন শুনছিলাম। এসে পড়লেন বলে। তৈরি হও তোমরা। মনোরমা কোনো কথা বলছেন না। ওরা অমরনাথকে নিয়ে নেমে এলেন উঠোনে। এক টানা কেঁদে যাচ্ছিল দীপা। তাকে জড়িয়ে ধরে বসে রইলেন রান্নাঘরের সিঁড়িতে। তার দৃষ্টি শূন্য। দীপাকে আঁকড়ে ধরে বসে থাকা ছাড়া এই মুহূর্তে তার যেন কিছুই করার ছিল না। এক সময় ললিতাদি এগিয়ে এলো কাছে, নিচু গলায় বলল, দীপা, তোমাকে ওরা ডাকছেন, একবার এসে। দীপা মাথা ঝাঁকালো, আমি যাব না, কোথাও যাব না। মনোরমা কোল থেকে মুখ তুলতে তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। ললিতা বললেন, ওকে নিয়ে যাওয়া হচ্ছে, সাহেব এসেছেন, এই সময় তোমায় গিয়ে দাঁড়ানো উচিত, লক্ষ্মীটি উঠে এসো। অমরনাথকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে? দীপা শক্ত হয়ে গেল। আর তখনই মনোরমা শুকনো স্বরে বলল, যা। দীপা ধীরে ধীরে উঠল। ললিতা তার হাত ধরল। অঞ্জলিকে ধরে রাখা মুশকিল হচ্ছিল। তার পৃথিবীতে আর কেউ নিজের বলে রইল না। এই রকম একটা বোধে আক্রান্ত হয়ে সে বেসামাল হয়ে গিয়েছিল। দীপাকে ছেড়ে দিয়ে ললিতাদি তার কাছে গিয়ে বলল, কাকিমা, নিজেকে একটু সামলান, ছেলেরা সামনে আছে, ওদের কথা ভাবুন। এক সময় অমরনাথকে নিয়ে ওরা রওনা হলো। শিউলি গাছের পাশ দিয়ে মাঠ ডিঙিয়ে আসাম রোডের দিকে মিছিলটা চলে গেল হরিধ্বনি দিতে দিতে। মেয়েদের শ্মশানে যাওয়ার চল এখনও এ বাগানে হয়নি। শুধু ছেলে না থাকলে এবং মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে তাকে মুখাগ্নির জন্য নিয়ে যাওয়া হয়। তবে সেসব ক্ষেত্রে মৃতের দাদা ভাই বা এবং ওই রকম আত্মীয় যদি না থাকে তবেই। সবাই মিলে অঞ্জলিকে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। দীপা একা মাঠে দাঁড়িয়ে আসাম রোডে সব মিছিল দেখছিল। কিছু বয়স্ক মানুষ যারা শ্মশানে যায়নি তারা এখন ফিরে যাচ্ছিলেন যে যার বাড়িতে। এই চা বাগানের ম্যানেজার তার গাড়িতে চেপে রওনা হচ্ছিলেন শ্মশানের দিকে। ওঠার মুখে জিজ্ঞাসা করলেন, মেয়েরা যদি যেতে চায় তিনি লিফট দিতে পারেন, কিন্তু কেউ কিছু জবাব দিল না। যে মানুষটির সঙ্গে তার সবচেয়ে অপ্রীতিকর সম্পর্কের তৈরি হতো বারংবার, অথচ যে মানুষটি ভালোবাসা সে অনুভব করতেও প্রতিটি মুহূর্ত, এই পৃথিবীতে যে ছিল তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, তার এগিয়ে যাওয়ার পথে সব সময় সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিজের কথা চিন্তা না করে। আজ আর তিনি কোথাও রইলেন না। দীপা ধীরে ধীরে হাঁটতে লাগলো শ্মশান যাত্রীদের থেকে অনেক দূরে, একা একা। তার পায়ে জুতো নেই, চোখে জলের দাগ। আংড়াভাসী নদী, বাজার, চৌমাথা পেরিয়ে সে যখন পুলের ওপরে এসে দাঁড়ালো তখন শ্মশান যাত্রীরা নেমে গিয়েছে নিচে। চুপচাপ একা দাঁড়িয়ে অনেক দূর থেকে মানুষটিকে ছাই হয়ে যেতে দেখল সে। মানুষটি মরে যাওয়ার পর্ব আগুনের স্পর্শে শুধু ছাই হয়ে যায়। জীবন্ত মানুষও তো কারো কারো কাছে ছাই হতে পারে। জন্মাবার পর তাকে যে দুটো মানুষ স্নেহ ভালোবাসা আপ্লুত হয়ে নিয়ে এসে নিজের সন্তানের মতো মানুষ করতে পেরেছিল, বাবা ও মা বলতে শিখিয়েছিল, তাদের একজন যদি চিতায় আগুনে পুড়ে ছাই হয়ে যায়, অন্যজন জ্বালা ঈর্ষার সঙ্গে নিজের অস্তিত্ব লোপ পাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে এতদিনের সম্পর্কই শুধু পুড়িয়ে ছাই করে দেয়নি, নিজেকে অনেক নিচে নামতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। দীপা আবার বাড়ির পথ ধরল। চৌমাতে সবাই তাকে এখন লক্ষ্য করছে। এই চেনা জায়গাটা এখন তার অচেনা মনে হচ্ছে। চৌমাথা, পোস্ট অফিস, স্কুলের মাঠ, বাজার, আংড়াভাষা, নদী সব যেন অচেনা, অপরিচিত, অথবা তাদের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো এই মুহূর্তে অবশ হয়ে গিয়েছে।
আসাম রোড দিয়ে কোয়ার্টার্সের সামনে পৌঁছে স্থির হয় সে। এখন সে ওই বাড়িতে থাকবে কি করে? যে 4 জন মানুষ ওই বাড়িতে বাস করবে তাদের 3 জন তাকে আর পছন্দ করছে না। অঞ্জলি যে ভাষা প্রাকস্য ব্যবহার করেছে, বড় ভাই যে কথাগুলো উচ্চারণ করতে সাহস পেয়েছে, তারপর আর ওখানে থাকার কোনো মানে হয় না। যদি এটা মেনে নিতে হয় তাহলে অনেক দিন আগে সে প্রতুলবাবুর বাড়িতে সব মেনে নিয়ে বিধবা হয়ে থাকতে পারত। কিন্তু কোথায় যাবে সে? এই পৃথিবীতে তার যাওয়ার জায়গা নেই। হোস্টেল খুলতে দেরি আছে, আর 2 দিন বাদেই পুজো। এবার মা দুর্গা অদ্ভুতভাবে আসছেন তার পৃথিবীতে। বারান্দায় উঠে এলো দীপা। ললিতাদি এবার তার সামনে দাঁড়িয়ে। যে ললিতাদি একসময় শ্যামলদাকে পাওয়ার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল, যে কারণে শ্যামলদার বাবা আত্মহত্যা করেছিলেন, যাকে এই চা বাগানের সময় খারাপ মেয়ে বলে একসময় এড়িয়ে চলতো, সেই ললিতাদি আজ তাদের বাড়ির সমস্যা সামলাচ্ছে। সবাই সব কিছু খুব সহজেই পাল্টে দিয়ে যায়। খুব সহজেই পাল্টে দিয়ে যায়। ললিতাদি জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে দীপা? শ্মশানের রাস্তায়। দাহ হয়ে গিয়েছে? হ্যাঁ, এখন ওই শ্মশান যাত্রা ফিরে আসবে। ওদের জন্য সব ব্যবস্থা করে রেখেছি। বধুয়াকে পাঠিয়েছি মিষ্টি আনতে বাজারে। এলে মিষ্টি জল দিতে হবে। বধুয়া এসছে? হ্যাঁ, খবর পেয়ে চলে এসেছে। কিন্তু মিষ্টি খাওয়াতে হবে কেন? নিয়ম। ললিতাদি বলল, মানুষগুলো তো অনেক পরিশ্রম হলো। আর হ্যাঁ, তুমি একবার ভেতরে যাও। তোমার মা বারংবার তোমার খোঁজ করছিলেন। দীপা শক্ত হয়ে গেল, ঠোঁট কামড়ালো। ললিতাদি বলল, যাও। অগত্যা দীপা পা বাড়ালো। আর এক পস্তুস সংক্রমণ আর এক গাদা নোংরা কথাই তাকে স্নান করতে হবে এখন। তখন অমরনাথের মৃতদেহের সামনে দাঁড়িয়ে সে কথা বলেনি, কিন্তু এবার জানতে চাইবে কেন তাকে এসব কথা বলা হচ্ছে। কি দোষ তার? বড় ঘরটায় মেঝেতে চিত হয়ে শুয়ে আছে অঞ্জলি। তার একপাশে কয়েকজন মহিলা। একজন তাকে ডাকলো, এসো। ওই তো দীপা এসে গিয়েছে। অঞ্জলি উঠে বসতে চাইল। একজন মহিলা বাধা দিলেন, না না, আপনি উঠবেন না, মাথা ঘুরছে। কিন্তু অঞ্জলি শুনল না। হাত বাড়িয়ে সে ডাকলো, দীপা, কাছে আয়। একেবারে অন্যরকম গলা। দীপা হতভম্ব হয়ে গেল। কিন্তু তখনই তার নজর পড়ল অঞ্জলির ওপর। ইতিমধ্যে হাত থেকে শাখা না খুলে নিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে তাকে। হঠাৎ যেন শরীরটাকে রক্তশূন্য দেখাচ্ছে। অঞ্জলি এবার কান্না মেশানো গলায় ডাকলো, রাগ করিস না মা, কাছে আয়। যেন শেকড়ের শেষ প্রান্তে টান পড়ল। দীপা নিজেকে সামলাতে পারল না। এরকম টলতে টলতেই সে অঞ্জলির কাছে পৌঁছে গেল। তাকে 2 হাত জড়িয়ে ধরে বুকে টেনে নিয়ে অঞ্জলি ডুকরে কেঁদে উঠল। তোকেও সবচেয়ে ভালোবাসত রে। তোর জন্যই শুধু দিন রাত চিন্তা করত। তোর অত বড় ক্ষতি হওয়ার পর ভীষণ মুচড়ে পড়েছিল মানুষটা। তোকেও পাগলের মতো ভালোবাসত। দীপা কেঁদে উঠল। এই সত্যি কথাটা বুকের সমস্ত আড়াল যেন এক টানে সরিয়ে ফেলল। কান্না চলল কিছুক্ষণ। অঞ্জলি যেই অবস্থায় বলতে লাগলো, আমি পাগল হয়ে গিয়েছি রে, আমার মাথার কোনো ঠিক নেই। তোকে তখন কি বলেছি, মানুষটা প্রাণ ছিল না। শুনে গেল তো সব। কি করে প্রায়শ্চিত্ত করি? দীপা চিৎকার করে উঠল, মা, আমি তোর সঙ্গে সৎ মার মতো ব্যবহার করেছি, কি করে করলাম? এই সময় শ্মশান যাত্রা ফিরে এলো। বধূভাও এলো মিষ্টির হাঁড়ি নিয়ে। অঞ্জলির ছোট ছেলে ঘরে ঢুকে এই দৃশ্য দেখে দৌড়ে বেরিয়ে গেল। একটু বাদে বড় ছেলে এলো। মা, একটি কিশোরের গলা থেকে যুবকের স্বর বের হলো যেন। অঞ্জলি কেঁপে উঠল, তার কান্না থেমে গেল। দীপাকে জড়িয়ে ধরেই সে আবার অমরনাথের উদ্দেশ্যে বিলাপ শুরু করলো। বড় ছেলে যেন হতভাগ। দিদি যে আবার মায়ের এত কাছাকাছি পৌঁছে যাবে সে সম্ভবত আশাই করেনি। পুত্রের মৃত্যুর শোকে একটা মানুষ যে কতটা পাথর হয়ে যেতে পারে তা মনোরমাকে না দেখে বোঝা দীপার পক্ষেও সম্ভব ছিল না। জলপাইগুড়িতে যে কাপড় গিয়েছিলেন সেই কাপড়েই তিনি বসেছিলেন মধ্যরাত পর্যন্ত। সন্ধ্যের মুখে প্রায় জোর করে দীপা তাকে তার ঘরে নিয়ে এসেছিল। বৃদ্ধ বিছানায় শোননি। ঠাকুরের ছবির দিকে পেছন ফিরে চোখ বন্ধ করে বসেছিলেন তিনি। বারংবার বলা সত্ত্বেও কথার জবাব দেননি। মনোরমা সামান্য সুস্থ আছেন, আর তার ঠাকুরের সামনে প্রদীপ জ্বলেনি। এমন একটা সন্ধ্যার কথা দীপা কখনো
কল্পনা করতে পারেনি। রক্ত মাংসের শরীরটা যেন বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আজ রাত্রে এ বাড়িতে রান্না হওয়ার কথা নয়। দুই ছেলে হাবিস্য করবে। মেয়েদের জন্য সামান্য খাবার ডাক্তারবাবু স্ত্রী পাঠিয়ে দিয়েছেন। অঞ্জলি সেটা ছুঁয়েও দেখেনি। রাত বাড়লে দীপার হঠাৎ খিদে পেল, অথচ আবহাওয়া এমন যে সেই খাবার খেতেও খারাপ লাগছিল। অমরনাথকে সে ভালোবাসত। অমরনাথের কাজের প্রতিবাদে সে একসময় জলপাইগুড়ি হোস্টেল ছেড়ে চলে এসেছিল। নগ্ন একটা সত্য বলেছিল বলে অমরনাথ সেদিন অপমানিত বোধ করেছিলেন। কিন্তু এর বাইরে অমরনাথের সম্ভবত পৃথিবীর একমাত্র মানুষ যিনি তাকে বুঝতে পারতেন। সেই অমরনাথের চলে যাওয়াটা তার কাছে যেমন কষ্টের, তেমনি এই রাত্রে খিদে বোধটা সমান সত্যি। বড় বাড়ির দরজা বন্ধ। উঠোনের ওপাশে রান্নাঘরের দরজাও খোলা হয়নি। সে মনোরমার ঘর থেকে বেরিয়ে কলতলায় দিকে গেল। টিউবওয়েল টেপে জল বের করে বেশ খানিকটা গিলে ফেলতেই শরীর যেন গুলিয়ে উঠল। মাথার মুখে জল দিয়ে সোজা হয়ে দাঁড়াতেই সে চমকে উঠল। রান্নাঘরের বারান্দায় কেউ একজন বসে আছে। কে? চোর! অনেকগুলো চিন্তা একসঙ্গে পাকিয়ে ওঠা মাত্র সে চিৎকার করে উঠল, কে? আমি বধূভার গলা। সহসা যেন নিঃশ্বাস সহজ হলো। ওখানে কি করছিস? এই সেই বৈঠা। হ্যাঁ। বধূভার গলা নির্লিপ্ততা। বাড়ি যাসনি কেন? এই সেই। খেয়েছিস কিছু? নেহি। ভুক নেহি লাগিতা। তোর ঘুম পাচ্ছে না? নেহি। দীপা অবাক হয়ে গেল। অমরনাথের সঙ্গে বধূভার সম্পর্ক প্রভু এবং বৃত্তের। হাটের দিন ব্যাগ হাতে পেছন যেত। অমরনাথের বাজার করা নিয়ে সে অঞ্জলির সঙ্গে তর্ক করত, কিন্তু কখনো অমরনাথের মুখের ওপর কথা বলার স্পর্ধা দেখাননি। এই বাড়ি চাকরি থেকে বঞ্চিত হয়ে নিশ্চয়ই খুব কষ্টে ছিল বেচারা। আজ এই রাত্রে একা রান্নাঘরের বারান্দায় ওইভাবে যে মানুষ বসে থাকে, তার মনটাকে এই বাড়ির কেউ কখনো বুঝতে চায়নি। দীপা বলল, বধূয়া তুই রান্নাঘরে গিয়ে শুয়ে পড়। বধূয়া জবাব দিল না, এবং দীপা আবিষ্কার করলো তার সমস্ত খিদেবোধটা এই মুহূর্তে উধাও হয়ে গিয়েছে। পায়ে পায়ে মনোরমার ঘরে ঢুকে সে দরজা দিল। তারপর দু হাত মনোরমার কান ধরে ঝাঁকালো, ঠাকুমা, ঠাকুমা, এবার উঠে বসো। মনোরমা চোখ তুলে তাকালেন, তারপর শুকনো গলায় জানতে চাইলেন, কার সঙ্গে কথা বলছিলি? দীপা বলল, বধূয়া রান্নাঘরের বারান্দায় বসে আছে। তুমি ওঠো, শুয়ে পড়ো। তুমি না শুলে আমি ঘুমাতে পারবো না। মনোরমা উঠলেন, আমি বাথরুম থেকে আসছি, তুই আমার বিছানার নিচে করে দে। নিচে কেন? ছেলে দুটো আজ নিচে শোবে, আমি খাটে শুতে পারবো না। মনোরমার বাইরে বেরিয়ে গেলেন, আর তার কয়েক সেকেন্ড বাদে হঠাৎ একটা কান্না বাজলো উঠোনে। এ নিশ্চয়ই বধূয়া। দীপা দরজা ফাঁক ধরে দেখার চেষ্টা করলো। মনোরমা দাঁড়িয়ে আছেন উঠোনে, আর তার পায়ের ওপর মাথা রেখে বধূয়া কেঁদে যাচ্ছে। বাবু দেও তো থা। মা, बाबू हमको 300 रुपया दे के बोला, बधुआ अच्छा से तुम्हें किसी को गोलाम नहीं है, तुम्हें व्यवसा करो, लेकिन हम जिंदगी भर बाबू को गोलाम। অমরনাথের মৃত্যু যেন একটি পরিবারের বিশেষ কারো চলে যাওয়া নয়, চা বাগানের সমস্ত মানুষের আত্মবিয়োগে বলে ক্রমশ মনে হচ্ছিল। দুবেলা মানুষজন আসছেন। ডাক্তারবাবু পরাপর বিশেষ করে দেখাশোনা করছেন। শ্যামলদা এবং ললিতাদি দুবেলা খবর নিচ্ছেন। অঞ্জলি যত তাড়াতাড়ি ভেঙে পড়ছিল তত তাড়াতাড়ি সামলে উঠছে। পুজো এসে গেল অমরনাথের শ্রদ্ধার আগেই। এ বাড়িতেই পুজোর আবহাওয়া নেই, এখনও পুজো হচ্ছে বাজারে। চা বাগানে একমাত্র পুজো। কালী ঠাকুরের দুই ভাই থাকা সত্ত্বেও অমরনাথের কাজের ব্যাপারে দীপাকে সব দায়িত্ব নিতে হচ্ছে। দুজনের সঙ্গে সম্পর্ক একটু স্বাভাবিক হয়নি তার, কিন্তু সেটা নিয়ে মোটেই ভাবছে না সে। অঞ্জলি তার সঙ্গে ভালো ব্যবহার করছে এখন। ব্যাংক ড্রাফট পোস্ট অফিসে জমা দেওয়া হয়ে গিয়েছে অঞ্জলির নামে, সেইটে পাওয়ায় তার দুশ্চিন্তা সামান্য কমেছে। এসব সত্ত্বেও মনোরমা কিন্তু মোটেই স্বাভাবিক হননি। ঠাকুমাকে বোঝানোর কিছু নেই। যে মানুষ জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছে, তাকে নতুন করে উপদেশ দিতে যাওয়ার কোনো মানে হয় না। তবু এই এক রাতে দীপা তাকে বলেছিল, তুমি কেন এত চিন্তা করছো ঠাকুমা?
আমার ওপর তোমার একটু ভরসা নেই? মনোরমা জবাব দেননি। এখন তিনি একবেলা খাচ্ছেন, প্রায় হাবিশূন্যই বলে চলেন। একা থাকলে উদাস চোখে তাকিয়ে থাকেন। দীপা দ্বিতীয়বার কথাটা তুলতেই মুখ খুলেছিলেন। আমার শৈশব কেটেছিল বাবা মায়ের কাছে, সবার যেমন কাটে। অল্প বয়সে বিয়ে হলো, স্বামীকে পেলাম, তারপর বাড়িতে গেলাম। বাবা মায়ের হাত থেকে তিনি আমার দায়িত্ব নিলেন। কিন্তু কিছুদিন পরে নৌকোডুবি হলো। পেটে তার বাবাকে নিয়ে ফিরে এলাম আবার সেই বাবার কাছে। তারপর বাবা গেলেন, ভাই দায়িত্ব নিল আমার। ছেলে হলো, মানুষ করলাম, উপযুক্ত ছেলে চাকরি পেয়ে নিয়ে এলো কাছে। এবার সে দায়িত্ব নিল। জীবনে এত স্বস্তি কখনো পায়নি, তা সেই ছেলেও চলে গেল। এবার দায়িত্ব নেওয়ার ছেলের বউ হয়তো নেবে, কিন্তু আমি কি একটা মানুষ? এইভাবে একজনের পর একজনের কাঁধে ভর করে বেঁচে থাকাকে কি মানুষের জীবন বলে? তোর মাকে কি আমি কখনো চিনতাম? অথচ এখন তার ভরসায় আমাকে জীবন কাটাতে হবে। এই হলো বিধিলিপি। দীপা অবাক হয়ে বৃদ্ধার মুখের দিকে তাকিয়েছিল। আত্মসম্মান বোধ প্রতিটা মানুষের আছে। যারা নিজেকে উন্মোচিত করতে অক্ষম, তারা সেটাকে চেপে রাখে, মুখ বুজে শুনে যায়। কিন্তু মনের মধ্যে মাঝে মাঝেই সেই বোধটা নিশ্চয়ই ঠোকর মারে। তারা হয়তো দ্বারকানাথের ঠাকুরের স্ত্রী দিগম্বরী দেবী হতে পারেন না, কিন্তু জ্বালা তো সবার সামান্য। সে বলেছিল, ঠাকুমা, আমি তো তোমাদের বংশের কেউ নয়। তোমাদের প্রিয় আমার রক্ত আমার শরীরে নেই, কিন্তু জ্ঞান হওয়ার পর থেকে আমি তোমার গায়ের গন্ধ নিয়ে প্রতিটা রাত্রে ঘুমিয়েছি। মেয়ে হিসাবে কি করা উচিত তা শিখেছি তোমার কাছ থেকে। এখন বলো, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি রক্তের সম্পর্ক হচ্ছে কম দামি? মনোরমা দীপার হাত জড়িয়ে ধরলেন। সেই স্পর্শে অনেক কথা বলে ফেললেন তিনি। দীপা বলল, তুমি আর কয়েকটা বছর অপেক্ষা করো ঠাকুমা। আমি চাকরি পাওয়া মাত্র তোমাকে আমার কাছে নিয়ে যাব। তুমি আর আমি থাকবো। দীপা যাই বলুক, মনোরমার কোনো পরিবর্তন ঘটল না। অঞ্জলি ব্যাপারটাকে যেন লক্ষ্যই করছিল না। এমনকি অমরনাথের কাজের ব্যাপারে সে যখন মনোরমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল, আপনার যদি কিছু বলার থাকে বলুন, আমি আমাদের সাধ্যমতো সব করার চেষ্টা করছি। মনোরমা তখন জবাব দিয়েছিলেন, তুমি যা ভালো বোঝো তাই করো। শ্রদ্ধের কাজে যোগ দেওয়ার জন্য বাবুদের বাড়িতে গিয়ে ছেলেরা বলে এসছে। বাজারি এবং অন্যান্যদের জমানো হয়েছে। দূরের আত্মীয়দের চিঠিতে সংবাদ জানানোর কাজ সারা। কলকাতা সুভাষচন্দ্রকে অঞ্জলি নিজে চিঠি লিখেছে। সুভাষচন্দ্র টেলিগ্রামে দুঃখ প্রকাশ জানিয়েছে যে তার শরীর এত খারাপ যে আসা অসম্ভব হচ্ছে না। অঞ্জলি শ্রদ্ধা দুদিন আগে দীপাকে বলল, তুই অফিসে গিয়ে সাহেবকে নিমন্ত্রণ করে আয়। আমি কখনো ওদিকে যাইনি। যাওনি বলে কখনো যাবি না এমন তো কথা নেই। কি বলবো? আসতে বলবি। এখনো এই লোকটার ওপর সব নির্ভর করছে। বড় হয়েছিস অথচ বাস্তব জ্ঞান হচ্ছে না কেন? তোর বাবার চাকরি যতদিন ছিল অফিসে না গেলেও এই বাড়িতে থাকার হক ছিল আমাদের। এখন তো যে কোনো মুহূর্তে বলে দিতে পারে বাড়ি ছেড়ে দাও। অবশ্য যতদিন সব প্রাপ্য টাকা না হাতে দিচ্ছে ততদিন তাড়াতে পারবে না। কিন্তু দিয়ে দিলেই তো অন্য বাবুকে ঢুকিয়ে দেবে এখানে। যদি পারিস এ ব্যাপারে কথা বলিস একবার। কি কথা বলবো? বড় খোকা পাশ করা পর্যন্ত যদি এখানে থাকা যায়। অঞ্জলি মরিয়া হয়ে বলল। দীপা কিছু বলল না। চা বাগানের ভিতর দিয়ে নুড়ি বিছানা পথ দিয়ে অফিসে এবং ফ্যাক্টরির দিকে যাওয়া নিষেধ ছিল ছেলেবেলায়। দীপা সেই পথে ফ্যাক্টরির সামনে আসতেই মালবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আসার কারণ। দীপা উদ্দেশ্যটা জানাতেই নিজে প্রণোদিত হয়ে নিয়ে গেলেন অফিস বাড়িতে। গিয়ে বড়বাবুর ব্যাপারটা বললেন। বড়বাবু দীপাকে নিয়ে গেলেন বড় সাহেবের ঘরে। পরিচয় করিয়ে দেওয়ার পর বড় সাহেব ওকে বসতে বললেন। দীপা বসল। বড় সাহেব বললেন, এটা খুবই দুঃখের ব্যাপার। মিস্টার মুখার্জি এই চা বাগানে অ্যাসিস্ট ছিলেন। কোম্পানি তার চিকিৎসার জন্য সব রকম সহযোগিতা করেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। ওয়েল, নিশ্চয়ই যাব আমি। কখন যেতে হবে? ভদ্রলোক কথা বলছিলেন যে ইংরেজিতে তা উচ্চারণে
উচ্চারণ বুঝতে অসুবিধা হচ্ছিল না দীপার। দীপা বলল, 11টা নাগাদ এলে ভালো হয়। ঠিক আছে, তুমি তো কলকাতায় পড়ো, তা কোন কলেজে? স্কটিশ চার্চ। আচ্ছা, ইন্টারমিডিয়েট পাস করেছো? আমার 3rd ইয়ার চলছে। গুড, ঠিক আছে, আমি যাব। শ্রদ্ধার দিন যে ব্যাপারটা ঘটবে তা দীপা আন্দাজ করেনি। একগাদা মানুষের সামনে বড় সাহেব বড়বাবুকে নিয়ে অঞ্জলিকে ডেকে আনলেন। দীপা দাঁড়িয়েছিল। বড় সাহেব হিন্দিতে বললেন, আপনার মেয়ের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। ও ইংরাজি বলতে এবং বুঝতে পারে। আমাদের কোম্পানিতে এখনও মেয়েদের ক্লার্ক হিসেবে নেওয়া হয়নি। ইনফ্যাক্ট কেউ অ্যাপ্লাই করেনি। কিন্তু মিস্টার মুখার্জির মেয়ে হিসেবে আমি ওর নাম হেড অফিসে সুপারিশ করব, যাতে এখানে ওকে চাকরি দেওয়া হয়। ওর যা কোয়ালিফিকেশান তাতে কোনো অসুবিধা হবে না। আপনার আপত্তি আছে? অঞ্জলি বিগলিত হন। আপনার দয়া, ও চাকরি হলে আমরা বেঁচে যাব। এই বাড়ি ছাড়া কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। না, ও চাকরি করলে আপনাদের এখান থেকে কোথাও যেতে হবে না। বড় সাহেব দীপার দিকে তাকিয়ে বললেন, তুমি কালই আমাকে অ্যাপ্লিকেশান দিও। দীপা কী বলবে বুঝে উঠছিল না। এই চা বাগানে চাকরি করা মানে সমস্ত জীবন একটা কুয়োর মধ্যে আটকে থাকা। যে স্বপ্ন সে দেখেছে তা থেকে লক্ষ মাইল ছিটকে যাওয়া। একটা কেরানির জীবনে কি তার কাম্য? কখনোই না। অমরনাথ বলেছেন, অনেক ওপরে উঠতে হবে, অনেক বড় হতে হবে তাকে। বড় সাহেব জিজ্ঞাসা করলেন, কি ভাবছো তুমি? আমার বাবা চেয়েছিলেন আমি যেন গ্র্যাজুয়েট হই। আচ্ছা, কিন্তু তুমি এখনই চাকরি করতে পারো। বাবার ইচ্ছেটাই আমার ইচ্ছে। সেটা তোমার ব্যাপার। কতদিন লাগবে? 2 বছর। আমি জানি না কোম্পানি এতটা দিন তোমাকে ডিস্টার্ব না করে থাকবে কি না। দেখি কি করতে পারি। তুমিও ভেবে দেখো। সাহেব গম্ভীর হয়ে গিয়েছিলেন। সেই রাতে তুমুল হলো। অঞ্জলি যেন পাগল হয়ে গেল। প্রথম দিকে বোঝাতে চেয়েছিল ভালো কথায়, শেষে স্লেস এলো গলায়। বিদ্যাধরী হবে, গ্র্যাজুয়েট হয়ে 2টো ডানায় নেড়ে ঘুরে বেড়াবে, তখন কেউ দেবে চাকরি? তোমার বাবা এই করেই তোমাদের মানুষ করেননি। আমি কোনো কথা শুনতে চাই না। আমি আগে পড়াশোনা শেষ করব, IAS দেব, তাতে আমার কি হবে? আমি তো তখন পথে বসবো। একটু কৃতজ্ঞতা বোধ নেই তোর? জন্ম দিয়ে মা মরে গেল, বাপ দায়িত্ব নিল না। আমরাই তোকে এত বড় করেছি, আর আমাদের দুদিনে তুই পাশে দাঁড়াবি না? দীপা বলল, মা, যে টাকা পোস্ট অফিসে আছে, যা কোম্পানি থেকে পাবে, তাতে তোমরা 3-4 বছর বাড়ি ভাড়া করে ভালোভাবে থাকতে পারবে। 3 দিনে আমার চাকরি হয়ে যাবে। আমাকে এই বদ্ধ জায়গায় সারা জীবন কাটাতে হবে না। তখন তোমরা আমার কাছে থাকতে পারবে। বাহ, সেই সময় যদি তোমার মতিগতি পাল্টে যায়, তাহলে জমানো টাকা শেষ করে কোথায় দাঁড়াবো আমরা? মতিগতি তো এখানেই থাকলে পাল্টাতে পারে না। এখানে তোমাকে মন্ত্রণা দেওয়ার কেউ নেই। অঞ্জলি বলল, এখানকার সবাই জানবে তুমি বাবার জন্য চাকরি পেয়েছো। দীপা কোনো জবাব দিল না। চা বাগানের এই জীবন অমরনাথের কি পছন্দ ছিল? কোনো উচ্ছ্বাসা নেই, শুধু দিনগত পাপ ক্ষয় করে যাওয়া। অসম্ভব। সে মরে গেলেও এখানে থাকতে পারবে না। তাকে অনেক বড় হতে হবে। এই পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু সে কি অকৃতজ্ঞ হচ্ছে না, কখনোই না। অঞ্জলির ব্যবহার যাই হোক, সে কখনোই কর্তব্য থেকে সরে যাবে না। অঞ্জলি জিজ্ঞাসা করলো, চুপ করে কি ভাবছো? বড় সাহেবের কাছে তো আমি সময় চেয়েছি। সময় যদি না দেয় তখন দেখা যাবে। এটা তো পাশ কাটানো কথা। তোর ব্যাপার কি বলতে চাস? কি ব্যাপারে? কলকাতায় কোনো ছেলেকে কি তোর মাথা ঘুরিয়েছে? কি যাতা বলছো? ঠিকই বলছি। তোর মামাই একবার লিখেছিল এমন কথা। শোনো দীপা, যে ছেলের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সে মোটা লোটা ছাড়া কিছুই করবে না। যদি কুমারী হতে তাহলে হয়তো বিয়ে করতো। চারধারে যখন এত কুমারী মেয়ে ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে, তখন সাত করে কেউ বিধবাকে বিয়ে করে? ওসব মতলব ছেড়ে দে। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ মা। আমি যাই করি কখনো অকৃতজ্ঞ হব না। এই সরল স্বীকারোক্তিতে আস্থা পেল না অঞ্জলি।
সামনে সে আক্রমণ চালিয়ে গেল কদিন ধরে। শেষ পর্যন্ত ঘোষণা করলে, ঠিক আছে, যদি তুই 2.5 বছর সাহেবে অপেক্ষা না করে যদি আমাদের এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে, তাহলে যেন এই জীবন তোর মুখ আমাকে দেখাতে না হয়। আমি লোকের বাড়িতে বাসন মেজে খাবো, তাও ভালো, তবু তোর পয়সায় মুখে ভাত তুলব না। তুমি কি আমাকে এখনই চলে যেতে বলছো? তোকে আমি আর সহ্য করতে পারছি না। বেশ, আমি চলে যাচ্ছি। তাই তো যাবি? নিজের আখের গুছিয়ে চলে যাবি না? আর তখন বড় ছেলে বলল, মা, তুমি কেন এত খোশামত করছো? 2 বছর পরে আমি স্কুল ফাইনাল পাশ করে যাব, তখন সাহেবকে বলবো আমাকে চাকরি দিতে। এই বিতর্কে মনোরমা অংশ নিলেন না। তিনি যেন এসব ব্যাপারে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছেন। যেদিন দীপা কলকাতায় যাবে তার আগের রাতে তিনি কথা বললেন, দীপা, তোর মনে আছে অনেক দিন আগে তেজেনবাবু আমাকে নিয়ে হরিদ্বার যেতে চেয়েছিলেন? তোর বাবা অভিমান করেছিল, আমি যেতে চাইনি। মনে আছে? খুব মজা হয়েছিল। দীপা বলল, এখন মনে হয় তখন গেলে পারতাম। কেন? যদি সেই মানুষটা দেখা পেতাম, তাহলে বলতাম, আমার এত বড় সর্বনাশ কেন করলে? কে? যে একটা রাত্রে এসেছিল দায় মেটাতে? ঠাকুমা? হ্যাঁ রে, যে সন্ন্যাসী, সে তো সংসারের কাছে মৃত। আমার কাছেও, আমার বৈধ বউ তাই সত্যি, কিন্তু সেই মানুষটা তো বেশ বেঁচে আছে। তুমি তো কখনো সেটা স্বীকার করোনি। স্বীকার করলে তোর বাবা খুব কষ্ট পেত। ঠাকুমা, তুমি আমার সঙ্গে হরিদ্বারে যাবে? কেন? ওকে খুঁজতে? হিমালয় তো একটুখানি জায়গা নয়। এত বড় একটা পর্বতে কাউকে খুঁজতে যাওয়া যায় নাকি বোকামি? মনোরমা নিঃশ্বাস ফেললেন। তারপর 2 হাতে দীপাকে জড়িয়ে ধরে পাশ ফিরে বললেন, মা গো, জীবন হিমালয়ের চেয়ে অনেক বড়। সেখান থেকে যেটা খুঁজে নিতে চাইবি সেটা খুঁজবি আন্তরিকভাবে, কারোর সঙ্গে আপোষ করবি না। আমার বয়সে কিছু খোঁজা যায় না, খুঁজে পাওয়া যায় না, কিন্তু তোর বয়সটা ঠিকঠাক খোঁজার বয়স। অমরনাথের মৃত্যুর আশঙ্কায় এবং মৃত্যুর ঠিক পরে অঞ্জলি যেরকম আচরণ করছিল, তার কাজ মিটে যাওয়ার পর পাল্টে গেল। ভবিষ্যৎ সম্পর্কে প্রচণ্ড অসহায়তা বোধ থেকে সে যেন কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েছিল, আর এর পুরো ঝাঁঝাটা নিয়ে গিয়ে পড়েছিল দীপার উপর। মায়ের এমন আচরণে প্রভাবিত হয়েছিল ছেলেরা। অবশ্য তারা আর মুখের ওপর কিছু বলেছিল না, কিন্তু অবহেলা করতে তাদের বিন্দুমাত্র অসুবিধা হচ্ছিল না। অমরনাথের কাজ মিটে যাওয়ার পর দেখা গেল অঞ্জলি নিজেকে দারুণভাবে গুটিয়ে নিয়েছে। বেশি কথা বলার বদলে অদ্ভুত এক গম্ভীর্যে নিজেকে আড়াল করে ফেলল সে। বধূয়া অমরনাথের মৃত্যুর খবর পেয়ে আবার এ বাড়িতে চলে এসেছিল। তাকে ডেকে বলে দিল, আমার এমন পয়সা নেই যে তোর মাইনে দেব, তুই এখানে সময় নষ্ট করিস না। অতএব বধূয়া আবার ফিরে গেল লাইনে। 30 বছর আগে চা বাগানে আর তার লাগোয়া বাজার কাঠের মিল নিয়েই ছিল জনবসতি, কিন্তু স্বাধীনতার পর থেকে সেটা বেড়ে যাচ্ছিল। বিশেষ করে বাজারের এলাকাটা আংরা ভাষা নদীর ধার নিয়ে কলোনি তৈরি হচ্ছিল। একসময় 2 ছেলেকে নিয়ে অঞ্জলি বীরপাড়ার রাস্তায় সেরকম একটা জমি দেখে এলো। 1000 চাবেকের মধ্যে 7 কাঠা জমি পাওয়া যাচ্ছে। আসাম রোড থেকে 1 মিনিটের দূরত্বে। এখনও কাঠ সস্তা এখানেই। জমি কিনে 2-3 ঘরের বাড়ি তৈরি করে নিয়ে আর রাস্তার জন্য গিয়ে দাঁড়াতে হবে না। মাথার উপর একটা ছাদ থাকলে কে কী খাচ্ছে তা নিয়ে লোকে মাথা ঘামাবে না। কথাটা শুনে মনোরমা অবাক হলেন। সে কি? ওদিকে তো শ্মশান, এখন তো শ্মশানেই বাস করার সময় এসছে আমাদের। মনোরমা অঞ্জলির দিকে অবাক হয়ে তাকালেন। সাহেব তো এবারে ছেড়ে যেতে বলেনি। আজ বলছে না, আগামীকাল যে বলবে না এমন তো কথা নেই। আর মানুষের কথাই আমি বিশ্বাস করি না। 2 বছর ধরে অপেক্ষা করার মতো বোকামি আমি করব না। ওখানে ফাঁকা মাঠ, মানুষজন নেই। এখন নেই, হতে কতক্ষণ? যেমন অবস্থা তেমনভাবেই থাকতে হবে। বড় মা, বলুন, তুমি আমার কথা কিছু ভেবেছ? আপনার কথা মানে বুঝলাম না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আপনি এ কথা আপনার ছেলে থাকলে বলতে পারতেন। আমার যা অবস্থা হবে আপনারও তা না হওয়ার কোনো কারণ নেই। মনোরমা আর কথা বাড়াননি।
অমরনাথ চলে যাওয়ার পরে অঞ্জলির সম্পর্কে তার ব্যবহারে পরিবর্তন এসছে। এখন তিনি ওকে অত্যন্ত সমীহ করে কথা বলেন। একদিন যে অল্প বয়সী মেয়েকে বাড়ির বউ করে এনেছিলেন, সেই এখন 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 কর্তৃ হয়ে গিয়েছে। বৈধ হওয়ার পরে সে যে কঠিন অঞ্জলি অর্জন করেছে, নিজের জীবনের সঙ্গে তার কোনো পরিচয় তার কখনো ঘটেনি। দীপার মনে হলো হয় মনোরমা পাল্টে গিয়েছেন। অধিকারণবোধ থেকে যে আচরণ তিনি অভ্যস্ত ছিলেন তা রাতারাতি উধাও। অঞ্জলির এই ব্যবহার দীপাকে মন স্থির করতে সাহায্য করলে প্রতি মুহূর্তে এ বাড়িতে নিজেকে অবাঞ্ছিত লাগছে। অঞ্জলি তার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করছেন না। অন্যান্য কোয়ার্টার্স থেকে মহিলারা এসে দীপার চাকরির কথা তুললে প্রকাশ্য বলতে পারছে, বিধবা মেয়ের উপার্জনে জীবনযাপন করার কোনো বাসনা তার নেই। অঞ্জলির স্বভাব থেকে সব রকম নরম বোধ হয় যেন উধাও হয়ে গিয়েছে। কলেজ খুলে দীপা কলকাতায় চলে গেলে যেন স্বস্তির আবহাওয়া ফিরে আসলে এমন মনে হচ্ছিল ক্রমশ। অতএব এই জন্মের মতো এ বাড়ির সঙ্গে সম্পর্ক শেষ হতে চলেছে আগামীকাল। সকালবেলা সে রওনা হবে জলপাইগুড়ি শহর থেকে ট্রেন ধরতে। এই ভালো হলো। এখন একমাত্র মনোরমা ছাড়া এ বাড়ির কোনো মানুষ তাকে আর টানছে না, কিন্তু প্রকৃতি তাকে টানছে। এই চা বাগান, দেবদারু গাছ, চাপা ফুলের মাঠ, আসাম রোড, আর কোন দিন হয়তো সে এদের কাছে ফিরে আসবে না। হঠাৎ দীপার মনে হলো এখনও তার মনে এদের সম্পর্কে স্মৃতি বেঁচে আছে বলেই এরা তাকে টানছে, কিন্তু এই টান তেমন সক্রিয় নয় যেমনটা ছিল। সে যখন এখানেই দিন রাত কাটাতো, হয়তো বছর গেলে স্মৃতির ওপর অন্য স্মৃতি জমা তুলে একদিন আসবে যখন কোন টান সে বোধই করবে না। সব রকম সম্পর্কের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। এবার প্রথম দিন এসে অমরনাথের পাশে বসে থেকে যে অনুভূতি হয়েছিল, আজ তা এর মধ্যে কিছুটা ফিকে হয়ে গিয়েছে। এমন জীবনের গল্প সে অনেক পড়েছে, যেখানে মানুষ সম্পূর্ণ একা হয়ে পৃথিবীর সমস্ত বাধার সঙ্গে লড়াই করে বেঁচে আছে। তাহলে সে পারবে না কেন? রাত্রি মনোরমার পাশে শুয়ে কিন্তু তার মন কেমন করতে লাগলো। মনোরমার চোখেও আজ ঘুম নেই, কেবল উসখুস করছেন। হঠাৎ দীপা চাপা স্বরে জিজ্ঞাসা করলো, ঠাকুমা, আমি চিঠি লিখলে তুমি জবাব দেবে তো? মনোরমা নিঃশ্বাস ফেললেন। যতদিন পোস্ট কার্ড কেনার সামর্থ্য থাকবে ততদিন দেব। দীপা আরও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিজ্ঞাসা করলো, আমি চাকরি করলে তোমাকে যদি নিয়ে যেতে চাই, তুমি আমার কাছে গিয়ে থাকবে তো? আচমকা মনোরমা ডুগরে উঠলেন। তুই আমাকে নিয়ে যাস? যত তাড়াতাড়ি পারিস নিয়ে যাস। আমার আর এখানে থাকতে একদম ইচ্ছে করছে না। দীপা পাশ ফিরে মনোরমাকে জড়িয়ে ধরল দু হাতে। তার হাতের বাঁধনে মনোরমা থরথর করে কাঁপছিলেন। অনেক সময় চলে গেল। একমাত্র পুলি লাইনের মাদলের আওয়াজ ছাড়া পৃথিবী যখন নিস্তব্ধ, তখন মনোরমা উঠলেন। হ্যারিকেনের টিমটিমে আলোটাকে বাড়িয়ে মিড শেপের মতো আলমারিতে খুললেন। দীপা উঠে বসেছিল। সামান্য খোঁজাখুঁজি করে মনোরমা একটা খাতা বের করলেন। এইটা তোর বাবার। কলকাতার হাসপাতালে শেষ দিকে যখন ভালো হয়ে উঠেছিল তখন লিখত। এখানে এসে একদিন আমাকে বলল তোমার কাছে রেখে দাও। কেন বলেছিল তখন বুঝতে পারিনি। তুই রাখ, তোর কাছে রেখে দে। দীপা হাত বাড়িয়ে বাঁধানো ছোট খাতাটা নিল। মনোরমা ফিরে এলেন বিছানায়। এককালে তোর বাবা খুব পড়তে ভালোবাসত, অনেক পত্রিকা কিনত। আনন্দবাজার, দীপালি, সচিত্র ভারত। বিয়ের আগে গল্প লেখার চেষ্টা করত। মনোরমা নিঃশ্বাস ফেললেন। দীপা জিজ্ঞাসা করলো, কি লেখা আছে এতে? পড়ে দেখিস। মনোরমা পাশ ফিরে শুলেন। মা জানেন খাতার কথা? মনোরমা জবাব দিল, না। হ্যারিকেনটাকে মাথার পাশে একটা টুলের ওপর তুলে দীপা খাতার পাতা উল্টানো। অমরনাথের হাতের লেখা প্রায় ছাপার মতো, কিন্তু এখানে যেন সামান্য কাঁপনি এসছে অক্ষরগুলোই। প্রথম পাতায় লেখা, করুণাধারা কোথায়? কবির কাছে যা সহজে আসে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। কেন? বাকি পাতাটা একদম সাদা। দ্বিতীয় পাতায় লেখা, মৃতের দরজা থেকে ফিরে এলাম।
কিন্তু মনে এবং শরীরে মরণের গন্ধ লেগে গেছে। হাজার ওষুধেও সেই গন্ধ মুছবে বলে মনে হয় না। মাঝে মাঝে তাই নিজেকে জিজ্ঞাসা করি, আমি কেন বেঁচে আছি? উত্তর পাই না। বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা, এ আর এখন ভালো লাগে না। তৃতীয় পাতায় নজর দিল দীপা। অকালে বিয়ে দিয়ে মেয়েটা যতটা সর্বনাশ করেছিলাম, ওর জন্য টাকা নিয়ে নিজের সর্বনাশ ততটাই করলাম বলে একসময় মনে হয়েছিল। স্নেহের মানুষের কাছে অশ্রদ্ধা পাওয়া তো চরম সর্বনাশ। এই হয় মানুষ করতে যায় এক ভেবে হয়ে যায় উল্টো। কিন্তু আমার বিশ্বাস আছে মেয়ে নিজের জীবন গড়ে নিতে পারবে। ওর মধ্যে একটা তেজ আছে যা আমার ছিল না। অঞ্জলির সঙ্গেও ওর কোনো মিল নেই। অঞ্জলির সংসার ছাড়া অন্য কিছু বোঝে না। বরং মাঝে মাঝে মনে হয় মায়ের সঙ্গে ওর কিছু মিল আছে। বুকে দুঃখের আগুন যাদের নিরস্তর, তাদের তো মিল থাকাই স্বাভাবিক। সকালে বেরোবার আগে মনোরমায় জোর করে খাওয়ালেন দীপাকে। অঞ্জলি বসেছিল বাইরের ঘরে। তাকে প্রণাম করলো দীপা, বলল আসছি। অঞ্জলি কথা না বলে ঘাড় নাড়ল। এক পলক তার মুখের দিকে তাকিয়ে জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে এলো দীপা। বড় ভাই বারান্দায় ছিল। দিদিকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মনোরমা তাকে জিনিসগুলো রাস্তায় বয়ে নিয়ে যেতে বললে দীপা বাধা দিল। আমি একাই পারবো। সারাটা পথ তো আমাকে বইতে হবে ঠাকুমা। আসাম রোড পর্যন্ত মনোরমার সঙ্গে এলেন। দীপা ঘাড় ঘুরিয়ে জায়গাটাকে শেষবার দেখে নিল। মনোরমা বললেন, সাবধানে থাকিস, নিজের প্রতি যত্ন নিস। হ্যাঁ, তোকে খুব বড় হতে হবে। মনোরমার গলায় যেন অমরনাথের আকুতি। হ্যাঁ, কখনো কোনো প্রলোভনে ভুলিস না। তোর বন্যাস কম। যাচাই না করে কোনো পথে পা বাড়াস না। বাবার কথা সবসময় মনে রাখবি। তোমার কথা? দীপা মুখ ফেরালো। থতমত হয়ে গেলেন মনোরমা। আমার কি আছে বল। সারা জীবন ধরে পারলে বেঁচে আছি। মনে কোনো স্বাদ এলেও মুখ ফুটে বলতে চাই না, পারি না। আমি তো তোর জন্য কিছুই করতে পারিনি এবং এক সময় খুব কষ্ট দিয়েছি। মনোরমা এইসব কথা বলেছিলেন অদ্ভুত একটা সুরে। তাতে কান্না ছিল এবং দীপার মন খুব খারাপ করে দিল। এই সময় জলপাইগুড়ির বাস এলো। নির্জন রাস্তায় হাত দেখালেই এক কিটার বাস দাঁড়িয়ে। বাসটাকে হাত দেখাতে হলো না আজ। মালপত্র কন্ট্রাক্টর তুলে নিল। সিঁড়ি ভেঙে ভেতরে উঠতে না উঠতেই বাস গড়াতে আরম্ভ করলো। বসার জন্য সিটে খুঁজে নেওয়ার আগে দীপা নিচু হয়ে মনোরমাকে দেখতে চাইল। এক ঝলক জানালার একটা ফ্রেমের মধ্যে মনোরমার মুখ। ডান হাতে আঁচল তুলে দাঁতে চেপে ধরলেন। সেই মুখ মিলিয়ে গেল দেবদারু আর পাইনের গাছগুলো ছুটে আসতে লাগলো জানালায়। দীপার চোখ ঝাপসা, আর সেই রূপসার ঝাপসা চোখের ভেতর মনোরমা ওই ভঙ্গিটি চিরকালের জন্য গাঁথা হয়ে গেল। কন্ট্রাক্টর তাকে সিট দেখিয়ে দেওয়ার পর নিজেকে সেখানে ছেড়ে দিল দীপা। এখন বাসের সমস্ত মানুষ তাকে লক্ষ্য করছে, কিন্তু সে ভ্রুক্ষেপের করল না। সিটে বসে নিজের মুখ দু হাতে ঢেকে শক্তি খুঁজতে চাইল প্রাণপণে। সে জানে বাস তার চেনা চৌহাদি ছাড়িয়ে চলেছে। চোখ থেকে হাত সরাতেই সেটা দেখতে হবে, কিন্তু আজ একদম ইচ্ছে করছিল না। তার মন জুড়ে এখন মনোরমা, এক নিঃসঙ্গিনী বৃদ্ধার মুখ। কিছুদিন আগে বুকও কেঁপে উঠত, পাঁজরের ব্যথা হতো। এত বড় পৃথিবীতে সে একদম একা। অসুস্থ হলেও কেউ এসে পাশে দাঁড়াবে না। বস্তুত কলকাতা শহরে অসুস্থ না হলে তেমন করে একাকিত্ব বোঝা যায় না। আত্মীয় স্বজনহীন তার মতো মেয়ে নিশ্চয় একা পৃথিবীতে বেঁচে আছে। রোজ খবরের কাগজ খুলে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থীদের গল্প পড়তে হয়। সেই গল্পে অল্প বয়সী মেয়ে আছে যারা জীবনের কাছে ধর্ষিতা। পালিয়ে আসার পথে মা বাবা ভাই বোন জমি এবং সতীত্বকে হারিয়ে ফেলেছে, আসতে বাধ্য হয়েছে। এসে এখানকার শরণার্থী ক্যাম্প আরও অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। এদের কথা ভাবলেই মনে সাহস আসে। নিজেকে অনেক স্বাধীন মনে হয়, কিন্তু একটা শব্দের অর্থ তার মাথায় কিছুতেই পরিষ্কার হয় না। মায়া, এবং মায়ের সঙ্গেও কথা বলেছেন। তাদের ধারণা অনেকটা একরকম।
আবার গ্লোরিয়া সম্পূর্ণ উল্টো ধারণা পোষণ করে। শব্দটা হলো সতীত্ব। সতী মানে সাধবী, পতিব্রতা, সচারিত। আর সতীত্ব হলো প্রতিবর্তা ও সতী স্ত্রীর ধর্ম। যে মেয়ে সৎ চরিত্রের, তাকে যদি কোনো লোভ দলে গায়ে জোরে ধর্ষণ করে, তাহলে সে অসহায় অবস্থায় আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু ওই কাজের জন্য তার সতীত্ব চলে যাবে কেন? সে নিজে তো অসৎ নয়। দ্বিতীয়ত, পতিবর্তা নারী অথবা স্বামীর প্রতি আনুগত্য যদি সতীত্বে ব্যাখ্যা হয়, তাহলে বলতে হবে বস্তুটি হলো এক ধরনের প্রশ্নহীন আত্মনিবেদন, পতিদেবতার কাছে আত্মসমর্পণ। সেটা করতে আপত্তি নেই যদি পতিদেবতাও একই রকম ভূমিকা গ্রহণ করেন। কিন্তু যদি শব্দটাকে এমনভাবে ব্যাখ্যা করা হয়, দুই নারী পুরুষ পরস্পরের প্রতি ভালোবাসার নিবিজ্ঞ হয়ে থাকে মন এবং শরীর দিয়ে। দীপা মাথা নাড়ে। এটাও ঠিক হলো না। এই শরীর এবং মন তার, যাকে আমার এক জন্মের ভালোবাসা দিয়েছি, এটাই বোধহয় সতীত্বের ব্যাখ্যা হওয়া উচিত। অসীম এসব শুনে দীপার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এসব নিয়ে এত ভাবো কেন? দীপা বলল, বা কিছু কিছু শব্দ বা ভাবনা আদিকাল থেকে চলে এসছে, যা মেয়েদের আচরণকে বেড়েই পড়িয়ে রেখেছে। পুরুষদের স্বার্থে তা যে কি ফালতু সেটা বুঝিয়ে দেওয়া দরকার। সতীত্ব শব্দটি তাহলে ফালতু? নিশ্চয়, যদি সেটা পুরুষদের ক্ষেত্রেও ব্যবহার না করা হয়। 10 জন মহিলা ওপর বলাৎকার করলে কি কেউ বলে ওই পুরুষটা সতীত্ব চলে গেছে? তা বলে না, কিন্তু লম্পট বলতে দ্বিধা করে না। সেরকম শব্দ তো মেয়েদের সম্পর্কে বলাও যায়, দুশ্চরিত্রা। কিন্তু মেয়েদের সম্পর্কে সতীত্ব ব্যবহার করা যায় হয় খুব নিচু ভাবনা নিয়ে। সেক্স জড়িয়ে থাকে তাতে। একটি মেয়ে 10টি ছেলেকে নাচাচ্ছে, ঘুরছে, ঘর ভাঙছে, কিন্তু কাউকে শরীর পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। সেই মেয়ের যখন বিয়ে হয়, তখন স্বামীই একমাত্র পুরুষ যার সঙ্গে তার শরীরের সম্পর্ক হয়। এই মেয়েটিকে কি সতী বলবো? অসীম স্বীকার করল, সমাজ তাই বলবে। দীপা শব্দ করে হাসছিল। শ্যামবাজার থেকে সাকুলার রোড ধরে ওরা হেঁটে আসছিল। তখন বিকেল শেষ হয়েছে। খান্না সিনেমার সামনে টিকিট প্রার্থীদের ভিড়। অনেকে মাথা ঘুরিয়ে সেই হাসির শব্দে তাকালো। দীপা সেটা উপেক্ষা করলো, কিন্তু অসীমকে একটু আড়ষ্ট দেখালো। গ্রে স্ট্রিটের মোড় ছাড়াতে বাঁদিকের ফুটপাতে বেশ কিছু সৈরিনীকে দেখা গেল, যে যার মতো সেজে খদের ধরার জন্য লাইন দিয়ে অপেক্ষা করছে। অসীম মনে মনে প্রার্থনা করছিল দীপার দৃষ্টি যেন ওদিকে না পড়ে। জায়গাটা পেরিয়ে এসে যেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছে, তখন দীপা বলল, আচ্ছা ধরো, ওই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, তাদের একজন প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই ভঙ্গিতে দাঁড়ায়। কেউ চাইলে তাকে ঘরে নিয়ে গিয়ে গল্প করায়, গান শোনায়, খাট দেয়, কিন্তু তার বেশি এগোতে দেয় না। শরীরের ব্যাপারে সে অত্যন্ত সচেতন। কোনো পুরুষ আজ পর্যন্ত তাকে ব্যবহার করতে পারেনি। তুমি কি এই মেয়েটিকে সতী বলবে? তার তথাকথিত সতীত্ব কিন্তু সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে। অসীম মাথা নাড়ল, না, তা বলা যাবে না। বেশ, যদি উল্টো হয়, একটি মেয়ে তার প্রিয়জনের জন্য জীবন দিতে দ্বিধা করে না, সমস্ত রকম ঝড় থেকে প্রিয় মানুষকে আগলে রাখে, কিন্তু শরীর সম্পর্কে সে বড়ই উদাসীন এবং সেটাকে ধর্তব্যের মধ্যে ভাবে না, তাহলে তাকে কি সতী বলবো? অসীম হেসে ফেলল, বলা যাবে কি? দীপার খুব রাগ হয়ে গেল। হোস্টেল পর্যন্ত এলো চুপচাপ। ওর কথা বলতে ইচ্ছে করছিল না। মুখ দেখে অসীমও সেটা বুঝতে পেরেছিল। গেট থেকে ফেরার আগে জিজ্ঞাসা করলো, কাল তাহলে যাচ্ছ? কোথায়? বা, আমাদের বাড়িতে। ভুলে গেলে? সে কি, মা তোমায় দেখতে চেয়েছেন, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, সতীত্ব অসতীত্ব নিয়ে তোমার মাথা ঘামানোর কী দরকার? কাল কলেজের পর কথা বলবো। দীপা দাঁড়ালো না এবং অনেক পরে বিছানায় চুপচাপ শুয়ে নিজের ওপর রাগ হচ্ছিল তার। ওভাবে রেগে যাওয়ার কোনো মানে হয়? কিন্তু অসীম যদি প্রতিবাদ করতো, যদি তর্ক চালাতো, তাহলে তার ভালো লাগতো। যুক্তিহীন অস্বীকার থেকেই তার মেজাজ গরম হয়েছিল। তাহলেও তার নিজেকে সংযত রাখা উচিত ছিল। অসীম ভালো ছেলে, এখন আর ব্যাপারটা চাপা নেই।
কলেজের অনেক ছেলে মেয়ে এই নিয়ে কানাকানি করছে। একসঙ্গে রাস্তায় হাঁটা, কখনো কফি হাউসে গিয়ে বসা আর অনার্গল কথা বলে যাওয়া, এসবে মানুষের চোখে এখনও তেমন অভ্যস্ত নয়। গল্প তো হবেই। জলপাইগুড়ি শহর হলে হয়তো কলেজ থেকে চাপ আসতো, পোস্টার পড়তো দেওয়ালে, কিন্তু কলকাতার কলেজে বাগবাজারে বৃষ্টি হলে শ্যামবাজারে টের পাওয়া যায় না। কিন্তু অসীম এখন তার বড় কাছের মানুষ। এর পৃথিবীতে সে একা এমন বোধ আর তীব্র হয়ে বুকের হাড়ে কাঁপুনি ধরায় না। মাঝরাতে হোস্টেলের গেটে খুব গোলমাল হয়। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল দীপার। ঘরে সে একাই ছিল। গ্লোরিয়া সাত সকালে শান্তিনিকেতন বেড়াতে গিয়েছে। জানালায় গিয়ে দাঁড়াতে দারোয়ান গলা পেল। যে গেট খুলতে বলেছে তাকে দারোয়ান ধমকাচ্ছে। এত রাত্রে গেট খোলা সম্ভব নয়। শেষ পর্যন্ত সুপার বেরিয়ে এলেন ঘর থেকে। দারোয়ান তার কাছে নালিশ করল। বহিরাগতের সঙ্গে কথা বলে সুপার দারোয়ানকে গেট খুলতে আদেশ দিলেন। সাদা পোশাকের একজন পুলিশ অফিসার ভেতরে ঢুকে নিজের পরিচয় দিলেন। সুপারকে জিজ্ঞাসা করলেন, গ্লোরিয়া নামে একটি আফ্রিকান নিগ্রো মেয়ে এখানে কি থাকতো? হ্যাঁ। কেন বলুন তো? আপনি সুপারিনটেনডেন্ট? হ্যাঁ। তাহলে আপনাকে একবার আসতে হবে। ওকে খুন করা হয়েছে। খুন? চমকে উঠলেন সুপার। আর জানালায় দাঁড়িয়ে কেঁপে উঠল দীপা। পুলিশ অফিসার বললেন, বর্ধমান পুলিশ ওর ডেড বডি পেয়েছে। বাস রাস্তার ধারে ক্ষেতের ওপর পড়েছিল। ব্যাগে যেসব কাগজপত্র পায় তা থেকে আমাদের জানিয়েছে ডেড বডি এখনও বর্ধমানে আছে। আমাকে কি সেখানে যেতে হবে? হ্যাঁ। তাহলে আমার প্রিন্সিপালের সঙ্গে আগে কথা বলা দরকার। তাছাড়া মেয়েটি জাম্বিয়ার নাগরিক। আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটি ওরকম জায়গায় গেল কি করে? বলুন তো। আর অফিসার জানতে চাইলেন। আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য! হোস্টেলে একটা মেয়ে যে বাইরে আছে সেই খবর রাখেন না? তা রাখবো কেন? ও তো আমার অনুমতি নিয়ে শান্তিনিকেতনে গিয়েছিল। কার সঙ্গে? তা আমি জানি না। অফিসার একটু ভাবলেন। মুশকিল হলো মেয়েটি ভারতবর্ষের নাগরিক নয়। এ নিয়ে অনেক ঝামেলা হবে। দিল্লি থেকে প্রশ্ন করবে। কাল সকালে এই খবর চিফ মিনিস্টারের কানে পৌঁছাবে। সাত করে কি মাঝরাতে আপনাদের ঘুম ভাঙাতে এলাম? মেয়েটি কোন ঘরে থাকতো? ওপরে। চলুন, ঘরটাকে বন্ধ করে যেতে হবে। ওর জিনিসপত্র কেউ যেন হাত না দেয়। ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত ওই রকম থাকবে। কিন্তু ওর রুমমেট আছে ও ঘরে। জাম্বিয়ান? না, বাঙালি। ওকে অন্য ঘরে শিফট করান। চলুন আমার সঙ্গে। জানালার থেকে সরে এলো দীপা। গ্লোরিয়ার বিছানায় জিনিসপত্র ঘরের একটা দিকে ছড়ানো, অথচ মেয়েটি বেঁচে নেই। কাল রাতে গ্লোরিয়া বলেছিল, শরীর নিয়ে আমি মোটেই ভাবি না। মানুষের হৃদয় আমার কাছে বেশি মূল্যবান। দু হাতে মুখ ঢেকে দীপা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তখন সুপার পুলিশ অফিসারকে নিয়ে দরজায় এলেন। দরজা বন্ধ ছিল। ওপারে ওদের কথাবার্তা এবং কড়া নাড়ার শব্দ এলো। দীপা দরজা খুলতেই সুপার বললেন, শোনো, গ্লোরিয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ এই ঘর সিল করে দিতে চাইছে। তুমি আপাতত আমার গেস্ট রুমে চলে এসো জিনিসপত্র নিয়ে। দীপা মাথা নাড়ল। হোস্টেলের কাজের লোকেদের তুলে দীপা জিনিসপত্র ঘর বদল করা হলো। এবার পুলিশ অফিসার ঘরে তালা লাগিয়ে সেটা সিল করে দিলেন। এখনও সমস্ত মেয়েরা ঘর থেকে বেরিয়ে এসছে। গ্লোরিয়ার মৃত্যুর সংবাদ শোনামাত্র সবাই স্তব্ধ। গ্লোরিয়ার বান্ধবীর 2 জাম্বিয়ান ছাত্রীকে নিয়ে পুলিশ চলে গেল থানায় জিজ্ঞাসাবাদ করতে। হঠাৎ দীপার মনে পড়ল, ভালোবাসাহীন জীবন অর্থহীন। এমন কথা গ্লোরিয়া বলেছিল প্রেমে আঘাত পেয়ে। কিন্তু তারপর অনেক দিন চলে গিয়েছে। গতকালও তো মেয়েটা ছিল হাসি খুশি। ঘুম এলো না। বাকি রাতটা চুপচাপ জেগে থাকলো দীপা, পাথরের মতো। মৃত্যু কি সহজ? কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে যায়। পরের দিন খবরের কাগজে ঘটনাটা ছাপা হলো। বর্ধমানের কাছে এক গ্রামের পাশে জাম্বিয়ান মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছে। সম্পূর্ণ নগ্ন ছিল সে, যদিও তার পোশাক ব্যাগ প্রায় অটুট অবস্থায় মৃতদেহের কাছেই পড়েছিল। মেয়েটি জাম্বিয়া থেকে কলকাতায় পড়তে এসেছিল। তাকে ধর্ষণের চেষ্টা হয়েছিল। মেয়েটি বাধা দিয়ে আত্মাই বা তাকে হত্যা করে।
আত্মহত্যা বা তাকে হত্যা করে। এমন একটি জায়গায় মেয়েটিকে কি করে পৌঁছালো তা বিস্ময়ের। গ্রামবাসীরা বলছে বিকাল নাগাদ মেয়েটি 3টে ছেলের সঙ্গে নামে। বিদেশিনী বলে স্থানীয় লোকেদের কৌতূহল ছিল, কিন্তু তারা গ্রামান্তরে চলে যায়। সেই 3জনেই সম্ভব হত্যাকারী ধরে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সকালবেলায় হোস্টেলে এই খবর তোলপাড় হয়ে গেল। যদি বলাৎকার হয় তাহলে ওর পোশাক পাশে অটুট অবস্থায় পড়ে থাকবে কি করে? কলেজ ছুটি হয়ে গেল। দীপা কলেজ যায়নি। 12:30টার সময় রাধা এলো হোস্টেলে। এসে দীপার পাশে চুপ করে বসলো। দীপা বলল, আমি ভাবতে পারছি না রে, কাল ও সকালে আমার সঙ্গে কথা বলেছিল। রাধা বলল, বেটা ছেলেগুলো এই রকমই, একদম বাচ্চা আর একেবারে থুতরা বুড়া ছাড়া ওদের বিশ্বাস করা যায় না। দীপা মাথা নাড়ল। তা হবে কেন? আমার দাদা কাকা ভাইকে এই দলে ফেলা যায় কি? যখন আমার দাদা কাকা ভাই তখন ঠিক আছে, কিন্তু অন্য মেয়ের সঙ্গে তো একই সম্পর্ক না। পাকিস্তান থেকে আসার সময় যেসব পশু মেয়েদের ইজ্জত জোর করে নিয়েছে, তারাও তো যে কোনো মেয়ের দাদা ভাই। বেশ উত্তেজিত দেখাচ্ছিল রাধাকে। দীপা জবাব দিল না। হঠাৎ রাধা বলল, আর দোষ দিই বা কাকে? আজ কলেজে এসে শুনি ছুটি হয়ে গেছে, ওর জন্য বাড়ি চলে যেতে হবে বলে কয়েকটা মেয়ের কি দুঃখ। একজন বলল, নিগ্রোরা খুব সেক্সি হয়, তাই ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে। 1-2জন হলে ওর কিছু হতো না। তুমি ভাবো দীপা, মেয়ে হয়ে একটা মেয়ের সম্পর্কে এমন কথা বলে, এরা কারা? দীপার মনে পড়ে গেল, তুমি অসীমকে দেখেছো? হ্যাঁ, গেটে দাঁড়িয়েছিল। তোমাকে কিছু বলেছে? না তো। কেন? না এমনি। আধ ঘন্টা থেকে রাধা চলে গেল। দীপা পোশাক পাল্টালো। আজ সকাল থেকে খাওয়া দাওয়া ইচ্ছেটা একেবারে চলে গিয়েছে। মাথা এবং শরীর একটা ভারী অনুভূতি যেন ঝুলে রয়েছে একভাবে। কিছু ভালো লাগছে না, কিচ্ছু না। কলকাতা নভেম্বরে শীত নামে না, কিন্তু বাতাসে টান এসে যায়। হোস্টেল থেকে বেরিয়ে এই দুপুরবেলাতেও সেরকম বাতাসের স্পর্শে পেল দীপা। পেয়ে আরাম লাগলো। কলেজের দিকে হাঁটছিল সে। এখন অসীমের সেখানে থাকার কথা নয়, ছুটি হয়ে গিয়েছে অনেকক্ষণ। অসীম কোথায় থাকতে পারে এমন স্পষ্ট ধারণা তার নেই, অথচ সকাল থেকে ওর কথা একবারও মনে আসেনি। অসীম কলেজে অপেক্ষা করবে ঠিক ছিল, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গিয়ে সব এলোমেলো করে দিল। অথচ দীপার ক্রমশ মনে হচ্ছে এই মুহূর্তে অসীমের দেখা পাওয়া খুব দরকার। কেন, কী জন্য তা জানা নেই। ওর পাশে একটু হাঁটলেই মনের ভার দ্রুত কমে যাবে এমন একটা বোধ হচ্ছিল। আচ্ছা, অসীম যদি গতকাল গ্লোরিয়ার সঙ্গে গ্রামের নির্জনে থাকতো, তাহলে একই কাণ্ড করতে পারতো? রাধা তো অনাত্মীয় ছেলের চরিত্র সম্পর্কে বিন্দুমাত্র বিশ্বাস করে না। হেসে ফেলল দীপা। উদ্ভট ভাবনা। অসীম কখনো এমন কাজ করতে পারে না। কলেজের গেট বন্ধ, সামনে কেউ নেই। কসমসের সামনে কিছু ছেলে আড্ডা মারছে। দীপা চুপচাপ পেরিয়ে এলো। অসীমকে কোথায় পাওয়া যায়? খুব আফসোস হচ্ছিল তার। ঠিক সময় কলেজে গেলেই সে ওর দেখা পেত। এত বড় শহরে অসীমকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার। হেদুয়ার মুখে ফিরে এসে দীপা যখন অন্যমনস্কভাবে দাঁড়িয়েছে, ঠিক তখনই পিছন থেকে গলা ভেসে এলো, কফি খাবে? চমকে ফিরে তাকাতেই অসীম হাসলো। দীপা বিস্ময় এবং খুশিতে একাকার হলো। তুমি? দাঁড়িয়েছিলাম এতক্ষণ? দীপা কী বলবে স্থির করতে পারছিল না। তারপর মনে হতেই বলল, যা হতেই পারে না। একটু আগে আমি এখান দিয়ে কলেজে গিয়েছি, দেখেছি। মিটি হাসছিল অসীম। দেখেছো? আর তুমি আমাকে ডাকোনি? হ্যাঁ, হয়ে গেল দীপা। দেখেছিলাম তুমি আমাকে খুঁজছো কি না। কি দেখলে? মুখটা যখন কালো হয়ে গেল তখন বুঝলাম যা বোঝার। তুমি তো খুব নিষ্ঠুর। আর তুমি? এতক্ষণ ধরে কেউ দাঁড়াবে যখন আনন্দে আসবে কিনা তা ঠিক নেই। কলেজ তো অনেকক্ষণ ছুটি হয়ে গিয়েছে। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার মন বলছিল তুমি আসবেই। দীপার মনে হচ্ছিল তার শরীর একটু হালকা হয়ে গেল। সে বলল, জানো, কাল রাতে যখন গ্লোরিয়ার খবর পেলাম তখন আমার সব সাদা হয়ে গিয়েছিল। ওরকম একটা মেয়ে দুম করে মরে গেল।
মানুষ এত নৃশংস হয়? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি দীপা। মেয়েটার সঙ্গে আমার কোনো মিল নেই। প্রথম ওর অনেক আচরণ আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। পৃথিবীর দুটো আলাদা দেশে মানুষের আচরণ তো উল্টো হবেই, কিন্তু ওর কথাবার্তা আমি এক সময় বিশ্বাস করতে আরম্ভ করেছিলাম। আমার মনে হচ্ছিল এদেশে মেয়েরা অনেক বাড়তি অভ্যাস অকারণে বয়ে নিয়ে চলেছে। এদেশে মেয়েরা কেন করবে এই প্রশ্নটা এখনও করতেই শেখেনি। সে কি? তুমি তো জ্ঞানদানন্দিনী ঠাকুরের ভক্ত। তিনি তো 70-80 বছর আগে দারুণ কাণ্ড করেছেন, কিন্তু সেটা এদেশের মেয়েকে খুব একটা প্রভাবিত করতে পারেনি। উনি তার পরের প্রজন্মের ছেলেদের প্রশংসা পেয়েছেন। ছেলেরা যেন একটু অনুকম্পা দেখিয়ে বলে, ওহ কি তেজি মেয়ে ছিলেন। অসীম জবাব দিল না। কসমোসের সামনে থেকে রাগবাজদের জামায়াতটা এবার এগিয়ে আসছে ট্রাম লাইনের দিকে। উল্টো ফুটপাত থেকে ওরা সিটি দিতে পারে, মন্তব্য ছড়াতে পারে। সে বলল, এখানে না দাঁড়িয়ে থেকে হাঁটা যাক। তুমি খাওয়া দাওয়া করেছো? হাঁটা শুরু করলো দীপা। বলল, না, ভালো লাগছিল না। সে কি? চলো, কিছু খাবে? এই ট্রামটাই ওঠো। ট্রামে? কোথায়? চলোই না। ওরা ট্রামে উঠল। দুপুরের এই সময়ে ট্রামে বেশি যাত্রী নেই। লেডিস সিট ছেড়ে দীপা এগিয়ে গিয়ে বসতে এক প্রৌঢ় বললেন, পেছনে লেডিস সিট খালি। দীপার মুখ ঘুরিয়ে বলল, তাতে কি? এটার গায়ে জেন্টস সিট লেখা আছে। লোকটি থতমত হয়ে মুখ ফেরালো। অসীম দীপার পাশে বসে বলল, চমৎকার। এত বাজে কথা গায়ে পড়ে বলতে ভালো লাগে লোকের। দীপা বলল, চলো কফি হাউসে গিয়ে কিছু খেয়ে সময় কাটিয়ে আমাদের বাড়িতে যাবে। ওহো, আজ যা তোমার মনের অবস্থা তাতে মায়ের সঙ্গে কথা বলা ঠিক হবে? দীপা মাথা নাড়ল। না, আমি আগে তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে? অসীম অবাক। দীপা নিচু গলায় জবাব দিল, আমার জীবন সম্পর্কে। কিছু জানো না তুমি। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।